বিসমিল্লাহির রহমানির রহিম। হিউম্যান অ্যালায়েন্স অফ বাংলাদেশ বা বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি কাজী মোশাররফ হোসেন। আজকে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে। বিশ্বখ্যাত নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর ডক্টর ইউনূসকে প্রধান করে আমরা তার এবং তার সাথী, তার সহকর্মীদের সাফল্য কামনা করছি। যে ছাত্র আন্দোলনটি ছিল কোটা সংস্কার, তা থেকে তারা সরে এসে রাষ্ট্রীয় সংস্কারের দাবি তুললে ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি, গুম, হত্যা, খুনের এগেইনস্টে দাঁড়ালে সারা বাংলাদেশের মানুষ রাজপথে নেমে আসে এবং এই নামে আসার কারণে আর কোনো সুযোগ না পেয়ে জননেত্রী শেখ হাসিনা যদি আরো বেশি সময় বাংলাদেশে অবস্থান করতেন, হয়তো দুপক্ষের মধ্যে যুদ্ধ বা গৃহযুদ্ধ বেঁধে যেত। তিনি সেটি না করে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে দেশ ছেড়ে চলে গেছেন পাশের দেশে। আপনারা যে দাবি করেছেন সে দাবি অনুযায়ী বাংলাদেশের খোল নালচে সবকিছু পরিবর্তন করা দরকার, পাল্টাতে হবে। এখন প্রথমত এই সরকার ভোটবিহীন বা একটি অগণতান্ত্রিক পদ্ধতি আমরা মেনে নেই, বা এটাকে আবার ওই জাতীয় সংসদ তৈরি হলে তারা এটা পাশ করে আইনে পরিণত করে নেবে। এইভাবে তারা এখন চালাবে। প্রথমত ওনাদের কাজ হবে যে দেশে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। পুলিশ স্টেশনে নাই। আজকে কিছুক্ষণ আগেই দেখলাম যে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল সবাইকে নির্দেশ দিয়েছেন যে সবাইকে অবশ্যই সন্ধ্যার পূর্বে রিপোর্ট করতে হবে। জানের ঢরে তারা চলে গেছে, লুঙ্গি পরে গেঞ্জি পরে এইভাবে চলে গেছে। তাদেরকে অবশ্যই প্রোটেকশন দিতে হবে। তাদের সাথে বিজিবি দেন, তাদের সাথে প্রয়োজনে আর্মি দেন, যাতে আর কোনো হিংসাত্মক ঘটনা না ঘটে। কি সিভিলিয়ান, কি পুলিশ বাহিনী, কি অন্যান্য যারা আছে, অনেক জায়গায় খবর পাওয়া যাচ্ছে যে ডাকাতি হচ্ছে। এগুলো বন্ধ করতে হলে পুলিশের মনেও আস্থা ফিরিয়ে আনতে হবে যে পুলিশ দেখলেই মানুষ মারবে না। এই আস্থাটা, এই পোশাকের প্রতি যদি শ্রদ্ধাবোধটা না থাকে, কারণ সরকারের যে আইন, সে আইনটি ইমপ্লিমেন্ট হয় শক্তির দিক থেকে এই পুলিশ। কাজেই আমরা তাদেরকে ছুঁড়ে ফেলে দিবেন, আমরা কি ওরকম সভ্য? যদি সব দেশের সব জাতি সভ্যই হতো তাহলে পুলিশ বাহিনী আর দরকার থাকতো না। পৃথিবীর সব দেশেই পুলিশ বাহিনী আছে, যত বড় সভ্য জাতিই হোক না কেন। এখন ইলেকশন পরিবেশের তৈরির জন্য প্রথমেই একটি আইন করে দেন, কারণ আমাদের দেশে অনেকে দেশের সেবা করতে চায়। তো যারা দুইবার অলরেডি এই সেবাটা করে ফেলেছেন তাদের বলুন যে ইলেকশন থেকে বিরত থাকতে। আর একটা হলো যে 5 বছরের জায়গায় 4 বছর মেয়াদ করা যায়, তাহলে আমরা বেশি সংখ্যক লোক, যেহেতু দেশ আমাদের খুবই ছোট, 18 কোটি 19 কোটি লোক আমরা বসবাস করে বাংলাদেশে, সেই হিসেবে সবাই যদি একটু সুযোগ পায়, ক্ষতি তো নাই কিছু। এই জন্য মেয়াদটাকে 4 বছর করা এবং 2 টার্মের বেশি না করা। তাহলে এবং কোনো পদে 2 টার্মের বেশি থাকা যাবে না। সেটা প্রধানমন্ত্রী হোক, মন্ত্রী যদি প্রধানমন্ত্রী হয় আলাদা কথা,
যখন মন্ত্রী বা প্রতিমন্ত্রী থাকবে তখন যদি 2 টার্ম থাকে, তবে সেই লোক যদি আবার প্রধানমন্ত্রী হতে চায়, ইট উইল বি ফাইন। আবার 2 টার্ম এমপি ছিল কিন্তু মন্ত্রীর সুযোগ পায় নাই, কিন্তু ওই এমপি সাহেবের দেখা গেল যে টাকা চুরির অভ্যাস নাই, বা দেখা যাইতেছে যে তার লাইফ হিস্ট্রিতে তুমি ওই কালো টাকা বানান নাই, তারপরে কারো প্রপার্টি জবরদখল করেন নাই, ব্যাংকরাপসি করেন নাই, কোন মেয়ের সাথে ইললিগ্যাল সম্পর্ক করতে ধরা খান নাই, এগুলো বিবেচনা করে তাদের কাছ থেকে মন্ত্রী বানান, কোনো সমস্যা নাই। আর যারা এই ডিএস থেকে উপরের পর্যন্ত সবাইকে ওএসডি করে রাখেন এবং চেক করেন যে এর মধ্যে কাদের দুর্নীতি আছে, কাদের স্বজনপ্রীতি আছে, কাদের রাজনৈতিক কমিটমেন্ট আছে কোনো একটি পার্টিকুলার দলের প্রতি, তাদেরকে বের করে দেন, অথবা ওএসডি অবস্থায় তাদেরকে থাকতে হবে। তবে এই যে থাকলো, এখন এইগুলা কিভাবে ফিল আপ করা সম্ভব, এই কারা কাজ করবে? এর জন্য যেটা দরকার, ইউনিভার্সিটি এবং কলেজে প্রয়োজনে অ্যাডহক ভিত্তিতে টিচার নিয়োগ দিয়ে দেন, আপনার ওই অল ফার্স্ট ক্লাস বা 3 ফার্স্ট ক্লাস এরকম দেখে দেখে। আর এই যারা প্রফেসর আছেন, অ্যাসোসিয়েট আছেন, অ্যাসিস্ট্যান্ট আছেন, লেকচারার আছেন, এদেরকে এইখানে এদের স্থলগুলোকে পূর্ণ করে দেন। বলে এরা চালাইব কেমনি, এদের মাথায় এত বুদ্ধি আছে কিনা? কোনো বুদ্ধির দরকার নাই, চোরা মাথা চোরা ব্রেনের দরকার নাই, শুধু সৎ কিনা ওই যে প্রফেসর সাহেব আসবেন বা লেকচারার সাহেব আসবেন, উনি সৎ কিনা এইটা দেখেন। বাংলায় তো হয়ে গেছে সমস্ত বই খাতা ইত্যাদি ইত্যাদি। আর না বলতে শিখতে হবে যে এইটা এই বইয়ের বা সংবিধানের বা আইনের এত ধারা বলে এটা করা যাবে না। আপনি যদি পারেন, আমি খুব ছোট্ট একটা চাকরি করতাম বাংলাদেশে, খুবই ছোট্ট, শুরুই করছি পিয়নের উপর দিয়া, তা খুবই ছোট্ট একটা চাকরি করতাম। কিন্তু ঘটনা হইলো আমি ফাইলের মধ্যে লিখে দিলাম, কি লিখে দিতাম এবং বলতাম যে আপনি লিখে দেন, আর আমি যা লেখা লিখে দিছি। অনেক বড় হাইফাই অফিসারকে আমি এগুলা নোট নোট লিখে দিতাম যে এটা লিখে দিলে তো আমার দিতে অসুবিধা নাই, একটু বলার চেষ্টা করেন। আমার চিটাং ঘুরতে হয়েছে, আমার চিটাংয়ে পোস্টিং দিয়ে দিছে কথা, এই সমস্ত কথাবার্তা আবদার না রাখার জন্য। তো কষ্ট হয় মানুষের, কষ্ট করেন। বাংলাদেশ তো বিশাল দেশ না, ছোট্ট একটু দেশ, এর মধ্যেই তো আমাদেরকে রাখবে, আমাদেরকে থাকতে হবে। তো এটা করেন, একটু চিটাং পাঠাইলো, একটু রাজশাহী পাঠাইলো, হ্যাঁ, কিন্তু যারা দুর্নীতিগ্রস্ত তাদের বলে পোস্টিংও ঠেকায় দেওয়া যায় না। মৈত্যা নাম তো জানেন, হ্যাঁ, রাজশাহী বলে পোস্টিং দিয়ে দিল। চোরের পোস্টিং তো ভাই রাজশাহী হবে না, চোরের পোস্টিং তো হবে গো টু ইউর ওয়াইফ, গো হোম। যে কোনো একটি প্রত্যেক বছর এসিআর লেখায়, কি লেখেন ভাই এসিআর? ঠিকঠাক মতন লেখেন না। আমার খুব একটা ক্লোজ ফ্রেন্ড, খুবই ক্লোজ, মানে একসাথে প্রতিদিন চা না খেতে পারলে মানে হইতো না, মনের ভিতরে একটা থেকে যেত যে গেল কই, চা তো খাইলাম না। কিন্তু তার একটা অভ্যাস ছিল, সে প্রতিদিন লেট করে আসতো, 5 মিনিট হোক 10 মিনিট হোক। আমি কিন্তু এসিআরে লিখে দিছিলাম, সে আমার এক র্যাঙ্ক চাকরি করতো ইয়াতে, কারণ আমি প্রমোশন পাই একটু উপরে গেলাম, সে রয়ে গেল ওই সময় পর্যন্ত। কিন্তু আমি কিন্তু এটা নোট করে দিলাম যে হোয়াট ইজ ডুইং, হি ইজ লেট টু কামিং টু অফিস। এখন এইভাবে যদি আমরা ইলেকশনটা যদি আমরা ফেয়ার করতে চাই, তবে এদেরকে অবশ্যই অবশ্যই দূরে রাখতে হবে। এবং এই নির্বাচন কমিশনে যারা কাজ করছে তাদের সবাইকে
তাদের সবাইকে ওএসডি করতে হবে, অথবা সবাইকে বলতে হবে গো হোম, বাড়ি যাও, তোমাদের দরকার নাই। আমি এই কথাগুলো, এতগুলো কথা কেন বললাম? গত যে ইলেকশনটা হয়েছে, ভোট সাধারণ পাবলিকে বলতেছে 10 থেকে 12% ভোট পড়ছে। তো প্রধান ইলেকশন কমিশনার কিভাবে এটাকে 42 করলো? এই কাজগুলা কারা করছে? সবাই যারা করছে এই কাজের তদারকিতে ছিল সব বিসিএস অফিসার এবং অ্যাডমিনের লোক, আর ওই ওই অ্যাডমিনের লোক, পুলিশও অ্যাডমিন ওয়ান কাইন্ড অফ, আর পুলিশের লোক। কাজেই এই অবস্থা রেখে ইলেকশন দিলে ইলেকশনের মধ্যে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাই বেশি। যদি নিরপেক্ষ করতে চান, সংস্কার করতে চান, যদি আবার নতুন সরকার কেউ আসে, সে যাতে পরিষ্কার লোক পায়, বলদ গুলারে পায়। বলদ বুঝেন তো? ওই যা দেখছে ওর বাইরে কিছু দেখে না, এইরকম লোকগুলার দরকার। আন্ধা, হ্যাঁ, এফআর সিএসআর এর বাইরে কিছু দেখি না, এই টাইপের লোকগুলা নিয়ে আসেন। এত ট্যালেন্ট লোকের দরকার নেই। ট্যালেন্ট গুলোরা তো সব ওই পার্টি করে, পার্টির সাথে যোগে সজাজে থাইকা আমেরিকায় বাড়ি করে, কানাডাতে বাড়ি করে, অস্ট্রেলিয়াতে বাড়ি করে। এমপি রে দেয় যদি 5 লাখ দেয়, নিজে পকেটে রাখে 50 লাখ। আর একটা হলো, যেহেতু আমি বিদেশে থাকি, আমার মতো এরকম অনেকেই থাকেন বিদেশে, এই আন্দোলনেও তারা অনেকভাবে সাপোর্ট করেছেন। কেউ টাকা পাঠায় নাই, কেউ টাকা পাঠাইছে আন্দোলনের জন্য। এখন আমার কথা হইলো, কিছু সুযোগ সুবিধা পাওয়ার জন্য, হয়তো একটা ভালো চাকরি বা ভালো পেনশন পাওয়ার জন্য, ভালো চিকিৎসা পাওয়ার জন্য, আবার করে কি একটা সিটিজেনশিপ নেয়। মনটা পড়ে থাকে কিন্তু বাংলাদেশে, কিন্তু সিটিজেনশিপটা নেয়। এখন আমাদের দেশের সাথে দুইটার দেশ হলো টাস্ট। কে কে? একটা হলো বার্মা, আর একটা হলো বার্মা মানে মিয়ানমার আজকের, আর একটা হলো ইন্ডিয়া। যদি এই দুইটা দেশের সাথে কারো ডুয়েল সিটিজেনশিপ থাকে, তারা আমাদের দেশে এক, চাকরিও করতে পারবে না, সিধা কথা। 2, কোনো ইলেকশনও করতে পারবে না। এখন যদি পাকিস্তানের হয়, আপনারা আবার কইেন না পাকি প্রেমী। আমি বলতে চাই, পাকিস্তান তো আমাদের সাথে না, অনেক দূরে, ডিস্টেন্স মেনটেন করে। যদি ভুটান হয়, যদি নেপাল হয়, ইউরোপ হয়, আমেরিকা হয়, হ্যাঁ, তাদেরকে অন্তত ইলেকশনটা করতে দিয়েন। যদি কেউ জিতে, সে তখন তার যে বিদেশে যে সিটিজেনশিপ আছে সেটাকে সে পরিত্যাগ করবে। কাজেই এইভাবে প্রথমে নির্বাচন কমিশন না, শুধু ডিএস এবং আপার লেভেল সবাইকে প্রথমে ওএসডি করে দেন। তাদের মধ্যে থেকে খুঁজে খুঁজে বের করেন যে কে কে সৎ এবং নিরপেক্ষ থেকে চাকরি করার চেষ্টা করছে, তাদেরকে ইনস্ট্যান্ট করেন। আর এই জেনারেল কলেজগুলো থেকে, মানে সরকারি এবং পাবলিক ইউনিভার্সিটি থেকে নিয়ে আসেন, যারা ইচ্ছুক তাদেরকে নিয়ে আসেন, তাদেরকে দিয়ে কাজটা শুরু করেন। পরে আস্তে আস্তে গ্রাজুয়ালি হায়ার করতে থাকেন, এবং দেশটাকে আমরা একটু পরিষ্কার দেখতে চাই। আমরা কেন হংকং হইতে পারবো না? আমরা কেন ওই তাইওয়ান হতে পারবো না? আমরা কেন কোরিয়া জাপানের কাছাকাছি থাকতে কেন পারবো না? আজকে যারা আসছেন, এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন, দেখেন আপনাদের পরে কত তাদের ফেইথ। এই ছাত্র 24, 25, 26 বছর বয়স, তারা ঠিকই তো চিনল, তারা ঠিকই ডক্টর ইউনূসকে চেনে, তারা সলিমুল্লাহ খানের চিনে, তারা আসিফ নজরুলের চিনে, তারা ওই অন্যান্য যাদের নাম সুপারিশ করেছে, অত্যন্ত ভালো লোক। কাজেই আপনাদের উপর দায়িত্ব দিয়ে তারা আস্থা রাখতে চায় আপনাদের উপরে। আপনারা তাদের আস্থাটা ভেঙে দিয়েন না। তারা কিন্তু কেউ ক্ষমতায় আসতে চায় নাই যে আমি এমপিতে দাঁড়াবো, মন্ত্রীতে দাঁড়াবো। হয়তো দাঁড়াবে তারা, কারণ তারা যোগ্য, দে হ্যাভ সাম লিডারশিপ। কিন্তু তার জন্য যে ময়লা আবর্জনাগুলো আছে, যতটুকু সম্ভব প্রাথমিকভাবে আমাদের রাজনীতিটাকে পরিষ্কার করতে হবে। কেন এটার প্রতি এত আগ্রহ?
আর শিক্ষা বা চিকিৎসা খাত কিভাবে ক্লিন করতে হবে সেগুলো আমার, যেহেতু বাংলাদেশ মানব জোট এই দলটি আছে, এই দলের কারিকুলামের মধ্যেই আছে শিক্ষা এবং চিকিৎসাকে কিভাবে পরিবর্তন করব। সেটা যারা আমার দল করবেন বা আমার দলের ম্যানিফেস্টো দেখবেন তখন বুঝতে পারবেন। কিন্তু বিজ্ঞ লোকেরা ওখানে বসে আছে, তারা এখন ফর দ্য টাইম বিং সবচেয়ে ভালো জিনিসটা আমাদেরকে, বাংলাদেশকে, বাংলাদেশের বাঙালি জাতিকে, বাংলাদেশিদেরকে উপহার দেবেন এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।